আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। অনেকের জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও দ্রুত। শুরু হচ্ছে আমাদের আজকে ডে 8, অষ্টম দিনের আয়োজন। ভাবতে পারা যায় এই তো শুরু করলাম, আর আজকে আমরা অষ্টম দিনে এসে হাজির হয়েছি। জানি অনেকে শেষ পর্যন্ত থাকতে পারবে না হয়তোবা, বা অনেকেই শুরু করেছিল আজ পর্যন্ত থাকতে পারেনি হয়তোবা। আমি তোমাদের জন্য দোয়া করি, শুধু এই দোয়াটাই করি যে তোমরা লেগে থাকো, যে কোনো ছোটোখাটো সমস্যাগুলো যেন ওভারকাম করে তোমরা শুধু ক্লাসটা অ্যাটেন্ড হতে পারো, কারণ এটি হচ্ছে প্রাণশক্তি। আলহামদুলিল্লাহ, তোমরা শুনতে পাচ্ছ। একটা প্রশ্ন করি, তার উত্তরটাও হয়তো বা খুব সহজ, আমিই জানি। খুব কষ্ট হচ্ছে না? সপ্তাহে 4টা করে ক্লাস। স্যার আপনি এত ক্লাস নিচ্ছেন, কখন হোমওয়ার্কটা শেষ করব? হোমওয়ার্ক ঠিকমতো করতে পারছি না, খুবই কষ্ট। একটা কথা বলি যে আমি তোমাদের যে ইনফরমেশনগুলো দিচ্ছি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, এটা অ্যাডভান্স লেভেলের আলোচনা, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের অনেক বেশি ডেডিকেটেড হতে হবে। আমি আমার জীবনে কয়েক যুগ ধরে যে কৌশলগুলো, যে জ্ঞানগুলো অর্জন করেছি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে, সেগুলো আমি তোমাদেরকে 20টা ক্লাসে উজাড় করে দিচ্ছি। এটা এখন বুঝবে না, একসময় ঠিক বুঝবে যে এখানে কত কৌশল লুকোনো আছে। শুধুমাত্র আমার কথাগুলো যদি শোনো, বই থেকে যে প্র্যাকটিসগুলো দিচ্ছি সেগুলো যদি প্র্যাকটিস করো, 20 দিনে তুমি যা শিখবে এটাই তোমার ফাউন্ডেশন বা ভিত হবে। তোমাদেরকে এখনও সংশয় আছে? মাত্র 8টি ক্লাসে আমি যে কৌশল দেখিয়েছি, আমাদের আরও যে 12টি ক্লাস বাকি রয়েছে, নেক্সট ক্লাসগুলোতে কত কৌশল আসবে। এই সবগুলো সমন্বয়ে তোমার ভিতরে এক অসম্ভব আত্মবিশ্বাস তৈরি হবে। আর এরপরে তুমি আর কাউকে দায়ী করবে না। না পারার জন্য তুমি তোমার নিজেকেই হয়তো বা দায় দেবে। কিন্তু এখন যে অবস্থায় ছিলে, তুমি জানতে না যে আসলে ফ্রি হ্যান্ড রাইটিংটা কি, রাইট? সেই জায়গা থেকে তোমাদেরকে একটা স্পষ্ট ডিরেকশন, একটা লাইনে তুলে দিচ্ছে। এখন পথ চলবে তোমরাই, আত্মবিশ্বাসের গল্প লিখবে তোমরাই। সো সপ্তাহে 4টা ক্লাস, এবং অবশ্যই এগুলো কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, এখন আমরা পুরো ক্লাসে চলে যাব। ক্লাসের বাইরে আর কোনো কথা বলা যাবে না। ডে 8, আজকে অষ্টম দিন। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে বলা যায় 7টি ক্লাস শেষ করে অষ্টম ক্লাসে এসে পৌঁছেছি। নতুন দিন, নতুন ক্লাস মানে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা। আমরা আজকে যেটি পেতে চলেছি বা যে বিষয়টি নিয়ে কথা বলবো, দেখো তার শিরোনাম, ওয়ান সেন্টেন্স ইন ম্যানি ওয়েজ। অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা অনেকভাবে লিখতে পারি। তোমার ক্লাসে ধরো 15 জন শিক্ষার্থী, বা তোমরা 20 জন মিলে একটা কোর্স করছো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের। একটা সেন্টেন্সকে যদি লিখতে বলা হয়, তাহলে তোমরা 15 জন মানুষ 15 ধরনের লিখতে পারো। এতে অবাক হওয়ার কিছু নেই, এবং এটাই হচ্ছে বৈচিত্র্যতা। লেখার মাঝে এগুলোই বৈচিত্র্যতা নিয়ে আসে। আর সেই জন্যই আজকের আলোচনার আবার ট্যাগলাইন হচ্ছে লেখার মাঝে বৈচিত্র্যতা। আমরা এটাই দেখব যে একটা সেন্টেন্স লেখার পর সেটাকে আমরা সিনোনিমাস ওয়ার্ডস, ফ্রেজ ব্যবহার করে কত রকমভাবে সেই সেন্টেন্সটাকে লিখতে পারি। ঠিক আছে, সো আমি যেটা করেছি আজকে, এটিও কিন্তু তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইয়ের তোমার প্রথম যে প্যাসেজ ট্রান্সলেশনটা চলছিল, তার এটি হলো তোমাদের পঞ্চম 5 নাম্বার তোমাদের এই প্যাসেজ ট্রান্সলেশন। সেটা একটু বের করবে আলোচনা শেষে। আমি আজকে এই আলোচনাটা শুরু করব, কিন্তু শুরু করার পূর্বে আমরা যেটা দিই সেটা হচ্ছে হোমওয়ার্ক, ওয়ার্ড লিস্ট। আজকে হোমওয়ার্ক শুরু হবে 81 থেকে 100 পর্যন্ত। আমরা আজকে সেঞ্চুরিতে পৌঁছে যাব, তো হোমওয়ার্কটা একটু দেখিয়ে দিই। ওকে, বইটা খুলে ফেললাম। চ্যাপ্টার 1, সেটারই আমরা 81 নাম্বার আজকে বের করব। তো সেটা শুরু করার পূর্বে আমি জানতে চাই আমার প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে, তোমরা কারা গত দিনের হোমওয়ার্কটা কমপ্লিট করেছো? কমেন্টে একটু লিখে দাও। কষ্ট হচ্ছে, পারছি না, এটা বললে চলবে না। আমার কাজ ছিল শুধুমাত্র রিভিশন করা। কয়বার করে? 20 বার করে রিভিশন করা, 20 বার করে পড়ে ফেলা। গতদিনে ছিল তোমার 61 থেকে 80 পর্যন্ত। টানা 20 বার পড়বে। কোন সিস্টেমে কোনগুলো পড়তে হবে সেগুলো তো আমি দেখিয়ে দিয়েছি। 20 বার পড়তে পারলেই সফলতা। মনে থাকছে কি থাকছে না এটার প্রমাণ তোমরা নিজেরাই পাবে, কিন্তু 20 বার ঠিকঠাক মতো পড়ছো কিনা মনোযোগ দিয়ে
তুমি তোমার গরজে অন্য কাউকে দেখানোর জন্য নয়, বা আমাকে লাইভ ক্লাসে এটি বলার জন্য নয় যে স্যার পড়েছি 20 বার, এরকম নয়। নিজের কারণে, নিজের জন্যই 20 বার পড়েছো কিনা, পড়তে থাকো, দেখবে কাজে লাগে কিনা। সো যারা পড়েছো একটু কমেন্টে জানাও। আর আজকে আমরা 81 থেকে 100 পর্যন্ত একটু দেখে নিই। ওকে, এই তো হচ্ছে 81 নাম্বার। এখান থেকে শুরু হবে ওয়ান্ডার, বিস্ময় বা আশ্চর্য। আমি বাংলা উচ্চারণটা দেখব, পার্টস অফ স্পিচ দেখব, বাংলা অর্থ দেখব, ওয়ান্ডার দিয়ে কিভাবে বাক্য রচনা হয়েছে, কোথায় বসেছে, পজিশনটা দেখবে এবং তার বাংলা অর্থ দেখব। ব্যাস এভাবে করে একবারে টানা রিডিং পড়তে পড়তে চলে যাব। কখনোই প্রেশার দেব না যে কি কঠিন একটা বিষয়, এটা রপ্ত করতেই হবে, এই রকমের প্যারা নিয়ে পড়তে বসবো না। আমার টার্গেট হবে 20 বার পড়া, 81 থেকে 100 পর্যন্ত, জাস্ট 20 টাইমস আমি পড়ব। এটাই হচ্ছে আমার মেন কাজ। ব্যাস এইভাবে করে আলহামদুলিল্লাহ চলতে থাকবে। অনেকেই পড়ছো, এর মধ্যে অনেকে আবার ফাঁকিও দিচ্ছ। যারা ফাঁকি দিচ্ছ তারা কিন্তু ফাঁদে পড়বে। সো এখনও যথেষ্ট সময় আছে তাল মেলানোর। তুমি একটু তাল মেলাতে থাকো, আশা করি সেটা তোমার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। এই হচ্ছে আমাদের 100তম অ্যাকোয়েন্টেন্স, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বা তথ্য পরিচয়। এখানে 3টা, এবং কোনো কোনো সময় দেখবে যে তোমার 4টা করে নেই, 3টা করে আছে, নাউন, ভার্ব বা অ্যাডজেক্টিভ। সবসময় অ্যাডভার্ব পাওয়া যায় না, আবার ভার্বও থাকে না। এবং আরেকটি মজার কথা হলো, এই 100টা পড়ার ফলে তোমার ভিতরে দেখবে যে নাউন যেন একটা বৈশিষ্ট্য চলে এসেছে, এই যে সিই, ভার্বের একটা বৈশিষ্ট্য চলে এসেছে, অ্যাডজেক্টিভের ইডি, ফুল, টিভ, এইরকম কিছু বৈশিষ্ট্য তোমার ভিতরে চলে আসবে। আর এটাই হলো মজার বিষয়, পরবর্তীতে যখন তুমি পূর্ণতা পাবে, তোমার ভিতরে পূর্ণাঙ্গতা আসবে, তখন দেখবে যে একটা ওয়ার্ড দেখে তুমি চিনতে পারছো যে সেটা কি নাউন, সেটা কি ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। ওই বৈশিষ্ট্যগুলো তোমার মনের ভিতরে একেবারে স্থায়ী একটা ছাপ এঁকে দেবে। এটা তুমি কখনোই ভুলবে না। যেটা আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে হয়, আমরা কোনো ওয়ার্ড, আমাকে যদি বলা হয় যে নাউনের সমস্ত বৈশিষ্ট্যগুলো একসাথে বলেন, হয়তো বা একসাথে বলতে গেলে কিছু মিসিং হতে পারে, বাট আমি সেন্টেন্সে দেখলেই বুঝতে পারবো যে সেটা কি নাউন, সেটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ। আর এই দক্ষতা তোমার ভিতরে সূচিত হবে, এর জন্য একটু সময় দিতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে 100 পর্যন্ত পড়া। আর সাথে এটিও বলেছিলাম যে 100টা হলেই কিন্তু রিভিশন চলতে থাকবে। সো 100টা পড়ার পর পূর্বের থেকে আবার রিভিশন শুরু করো। রিভিশন শুরু করো, প্রথম থেকে বারবার পড়তে থাকো। এটাকে অনেকটা উপন্যাসের মতো করে, ড্রামার মতো করে, সুন্দর করে এটা শুয়ে বসে তুমি এনজয় করতে থাকো, পড়তে থাকো। হতে পারে মুড়ি খেতে খেতে তুমি এটা পড়ছো, চায়ে একটু চুমুক দিচ্ছ, একটু পড়ছো, হ্যাঁ, একটু মুভিং করছো, বেলকনিতে যাচ্ছ, পেন্সিভ চেয়ারে বসে সুন্দর করে দোল খাচ্ছ, পড়ছো। এইরকমভাবে একটু পড়া শুরু করো। এই পড়াটাকে না আনন্দের মতো করে নাও। বিকেলে বেড়াতে গিয়েছো, সেখানে সাথে বইটা নিয়ে যাও, 15 মিনিট পড়লে তো একটু খেললে, একটু যখন বসে আছো রেস্ট নিচ্ছ তখন আবার না হয় একটু দেখো। হয় না, আমরা গল্পের বইটাও কিন্তু এভাবেই পড়ি। আবার কোথাও বেড়াতে যাচ্ছি, সাথে ব্যাগে করে বইটা নিয়ে গেলাম, একটু পড়লাম, দ্যাটস এনাফ। এভাবে আমাদের পড়া চলতে থাকবে। ওকে, এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। আচ্ছা, মূল আলোচনায় আমরা প্রথমে কি সেন্টেন্স দেখব, আর আলোচনার সব শেষে আমি তোমাদেরকে দেখা দেব ফ্রি হ্যান্ড রাইটিং বই থেকে কিভাবে এটা আবার দেখবে তোমরা। কেমন? আচ্ছা, মানুষ সভ্য হয়েছে শিক্ষা লাভের মাধ্যমে। মানুষ, মানুষ বলতে কাদেরকে বোঝাই আমরা? পিপল, মানুষ। পিপল হ্যাভ বিকাম, হয়েছে, ছয়কারেছে। এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এই পারফেক্ট টেন্সের ব্যবহার প্রচুর পরিমাণে। হয়েছে, নিয়েছে, খেয়েছে, যে দেখেছে, ছয়কারে ছে থাকলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তো এই জন্য মানুষ সভ্য হয়েছে, পিপল হ্যাভ বিকাম। হ্যাঁ, বিকাম, বিকেম, বিকাম পাস্ট পার্টিসিপল। কি হয়েছে? সভ্য, সিভিলাইজড। তুমি কি জানো এটা অ্যাডজেক্টিভ? হ্যাঁ, এটা লিঙ্কিং ভার্ব, তো তাই সিভিলাইজড কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল নয়, এটা বরং পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। জাস্ট এটুকু জেনে রাখো। কিসের মাধ্যমে? থ্রু এডুকেশন, শিক্ষা লাভের মাধ্যমে বা শিক্ষার মাধ্যমে। এখন আমাদের যেটি মূল টার্গেট আজকে, ওয়ান সেন্টেন্স ইন ম্যানি ওয়েজ, সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েশন নিয়ে আসবো। এই বাক্যটাকেই আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব। তোমরা লিখবে, আমি কপি করছি, তোমরা লিখবে। লেখার পর কত জায়গায় তুমি পরিবর্তন করতে পারো সেইটা তুমি এবার ট্রাই করবে। যেমন পিপলের পরিবর্তে আমি কি কি দিতে পারি? আমি স্ল্যাশ দেবো। ধরো আমি বললাম হিউম্যান বিং, হিউম্যান বিং আমি ইউজ করতে পারি। আবার চাইলে আমি এখানে ম্যানকাইন্ডও ইউজ করতে পারি।
তুমি হয়তো বলতে পারো যে এখানে তো বলা হয়েছিল মানুষ, আর ম্যানকাইন্ড মানে মানব জাতি। আসলে আমি তো বাংলায় এটা বলেছি, তাই না? তুমি যখন ইংরেজিতে কিছু লিখতে যাবে তখন তো আর মানুষ নয়, তুমি এখানে যদি মানব জাতিও বলো তাও কিন্তু বাক্যটা হবে কিভাবে? দেখো, মানব জাতি সভ্য হয়েছে শিক্ষা লাভের মাধ্যমে। দ্যাট মিনস আমি চাচ্ছি যে তুমি যে ওয়ার্ডের ভ্যারিয়েশনটা, সিনোনিমাস ওয়ার্ডগুলো বসাতে পারছো কিনা, এটা হচ্ছে আমার মূল টার্গেট। সো আমি যতটুকু নতুন নতুন বসালাম আমি তার নিচে সেটাকে আমি কি করব, সেটাকে আমি বোল্ড করব। হ্যাঁ, যেটুকু আমি নতুন বসালাম সেখানে আমি বোল্ড করব, আর যেটা ছিলই সেটাকে আমি আনবোল্ড করব। ঠিক আছে, যাতে এটা তোমরা বুঝতে পারো। আচ্ছা, হিউম্যান বিং দিতে পারি, ম্যানকাইন্ড দিতে পারি। হিউম্যান বিং এর সঙ্গে একটা এস হবে, কিন্তু হিউম্যান বিংস, ম্যানকাইন্ড হ্যাভ বিকাম। এই বিকাম মানে হয়ে যাওয়া, এই বিকামের পরিবর্তে আমি কিন্তু সিম্পলি বিনও দিতে পারি। অবশ্যই হ্যাভের পরে ভার্বের কি হয়ে যায়, পাস্ট পার্টিসিপল হয়ে যায়। আমি বিন দিতে পারি, আমি TURNED টার্ন দিতে পারি, TURNED টার্নড, টার্ন। ঠিক আছে, হয়ে যাওয়া, কোনো কিছুতে রূপান্তর হয়ে যাওয়া। এরপরে গ্রো থেকে গ্রোন, GROWN, গ্রোন, সিভিলাইজড, অথবা আমি বলতে পারি গড সিভিলাইজড। তাহলে বিকামের পরিবর্তেও পরবর্তীতে আমি এতগুলো শব্দ নিতে পারি বিকামের পরিবর্তে। তার মানে তোমার কোনো একটা বন্ধু হয়তো বা লিখলো যে হ্যাভ বিকাম, আরেকজন লিখলো হ্যাভ বিন, আরেকজন লিখলো হ্যাভ টার্নড। এগুলোই হচ্ছে ভ্যারিয়েশন। আর যখন তুমি এগুলো জানবে না, তখন সেন্টেন্সের লেখার ক্ষেত্রে তোমার কলম কখনো থেমে যাবে না। সেন্টেন্স লেখার ক্ষেত্রে কলম চলতেই থাকবে, এবং তুমি যা লিখবে তুমি বুঝে ফেলবে, হ্যাঁ, ইজ ইট রাইট অর রং। এরপর আসো সিভিলাইজড, সে সভ্য হয়েছে। এখন সিভিলাইজডের পরিবর্তে তুমি কি দিতে পারো? সিভিলাইজডের পরিবর্তে তুমি বলতে পারো কালচার্ড। হ্যাঁ, কালচার্ড হয়েছে, সংস্কৃতি সম্পন্ন হয়েছে। তুমি কালচারের পরিবর্তে রিফাইন্ড দিতে পারো, পরিশীলিত হয়েছে। তুমি ENLIGHTENED, ইনলাইটেন্ড, TENED, হ্যাঁ, ইনলাইটেন্ড। ঠিক আছে, আলোকিত হয়েছে। সবগুলো তুমি এখানে ব্যবহার করতে পারো। ব্যাস, তার মানে এটা ছিল আমার মূল শব্দ। এগুলো আমার মূল শব্দ, যেগুলো আমি বোল্ড করিনি, মোটা করিনি। আর এর পাশে যেগুলো মোটা করেছি সেইগুলো আমি সমার্থক হিসেবে নিয়েছি। এগুলো লিখলেও এটার মতোই অর্থ এসে দাঁড়ায়, আর আমার লেখার মধ্যে আসছে বৈচিত্র্যতা। থ্রু এডুকেশন, শিক্ষার মাধ্যমে। এখন থ্রু এডুকেশন, শিক্ষার মাধ্যমে, শিক্ষা লাভের মাধ্যমে আমি আরো অনেকভাবে বলতে পারি। যেমন আমি বলতে পারি বাই মিনস অফ এডুকেশন, থ্রু এডুকেশন, অথবা বাই মিনস অফ এডুকেশন। বাই মিনস অফ এডুকেশন আমি বলতে পারি। আমি এডুকেশন তো প্রত্যেকটাতে আছে, অত না লিখি আমি বাই মিনস অফ বলতে পারি। উইথ দ্য হেল্প অফ বলতে পারি, উইথ দ্য হেল্প অফ বলতে পারি। আমার সাথে সাথে তোমরা দু একটা ট্রাই করতে পারো। উইথ দ্য হেল্প অফ বলতে পারি, অথবা আমি ওয়িং টুও বলতে পারি। হ্যাঁ, ওয়িং টু এডুকেশন, আমি এডুকেশন। তাহলে কত কিছু আমরা ব্যবহার করতে পারছি তুমি খেয়াল করে দেখো। হ্যাঁ, রিফাইন থ্রু এডুকেশন, যেহেতু এডুকেশন সবার শেষে দিয়েছি আমি এটা কেটে দেব। তাহলে থ্রুটা আমার ছিল, এর সাথে আমি কতগুলো লাগিয়েছি তুমি একটু লক্ষ্য করে দেখো। তাহলে আমরা একটা সেন্টেন্সকে অনেকভাবে লিখতে পারি, এবং এইটা লেখার পর তুমি আরেকভাবে এটাকে একটু সাজাতে পারো। যেমন পিপুল ইজ ইকুয়াল টু, তুমি কি কি নিয়েছো, হ্যাঁ, সেটা তুমি লিখে দাও। তারপরে বিকাম ইজ ইকুয়াল টু, তুমি খাতায় লিখবে, চেষ্টা করতে হবে, হ্যাঁ, যে বিকামটাকে তুমি কতভাবে চেঞ্জ করেছো। হ্যাঁ, সিভিলাইজড ইজ ইকুয়াল টু, তুমি কতভাবে চেঞ্জ করেছো, আবার সুন্দর করে খাতায় লিখতে পারবে। থ্রু এর পরিবর্তে তুমি কি কি ইউজ করছো? বাই, মিনস অফ, উইথ দ্য হেল্প অফ, ওয়িং বানান ভুল হয়েছে, OWI। আচ্ছা, থ্যাংক ইউ যারা খেয়াল করেছিল ওয়িং বানানটা। আচ্ছা, ওকে, এই ছোটখাটো ভুলগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ ওই যে বলি যে আসলে আমাকে অনেক দিকে নজর রাখতে হয় ক্লাসের ক্ষেত্রে। তো যার কারণে আমি বলবো যে এই ভুলগুলোকে ভুল ভাববে না। হ্যাঁ, এটা হচ্ছে মাইনর মিস্টেক্স, হ্যাঁ, ছোট একটা ভুল। ওকে, সো এইভাবে করে আমরা আমাদের বাক্যগুলোকে যত রকমভাবে পারি সিনোনিমাস ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে আমরা কনভার্ট করার চেষ্টা করবো। আর এখানে দেখো, এখানেই হচ্ছে ওয়ার্ড মিনিং এর খেলা। এই যে তোমরা ওয়ার্ড মিনিং পড়ছো, আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে বলছি কেন?
কারণ ওয়ার্ড মিনিং তোমার যদি কন্ট্রোলে না থাকে তুমি তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সেন্টেন্সের মূল খেলাটা খেলতে পারবে না, তুমি সেন্টেন্স লিখতে যে ভ্যারিয়েশন নিয়ে আসতে পারবে না। তোমার মন চাইছে এক রকমের বাংলা, সেটা ইংরেজি করতে, কিন্তু ইংরেজি করতে যে কলম থেমে যাবে, বিকজ তুমি ওই বাংলাটার ইংরেজি জানো না। সো এই জন্য আমি বলছি যত বেশি ওয়ার্ড জানবে তত বেশি তোমার ভিতরে রাইটিংয়ের ফ্লুয়েন্সি আসবে। আরেকটি বিষয়ের সাথে বোনাস দিয়ে রাখি, ওয়ার্ডের সম্পর্কে তুমি যখন ধারণা অর্জন করবে তখন একই সাথে এটা তোমার কত দিকে হেল্প করবে দেখো। তোমার এটাতে তোমার রাইটিং স্কিল তো বাড়ছেই, এর সঙ্গে স্পিকিং তোমার বলার ক্ষমতা বৃদ্ধি পাবে, এর সঙ্গে রিডিং তুমি কোনো কিছু পড়ে এনজয় করবে, কারণ এনজয় তো তখন করি যখন অর্থ বুঝতে পারি। সো ভোকাবুলারি অর্থ জানলে আমাদের রিডিংয়ের ক্ষেত্রেও একটা বেশ ভালো দক্ষতা সূচিত হবে, এবং সর্বোপরি লিসনিং পাওয়ার বৃদ্ধি পাবে। কেউ কোনো কথা বললে আমরা দ্রুত সেটা ক্যাচ করতে পারবো, রাইট? সো ভোকাবুলারি এটা হলো ইংরেজির মূল হার্ট, এটা চালিয়ে যেতে হবে। এবং সাথে এটা বলে রাখি, বয়সে নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত মানুষ মোটামুটি মুখস্থ করতে পারে এবং ধরে রাখতে পারে, এরপরে আর মুখস্থ বিদ্যা অতটা কাজ করে না। যেমন আমি আমার ক্ষেত্রেই বলি, আমি আমার লাইফের হয়তো বা 22 বা 25 বছর বয়স পর্যন্ত যে ভোকাবুলারিগুলো পড়েছিলাম সেগুলো আমার জীবনে এখন কাজে লাগে। আমি নতুন করে ভোকাবুলারি পড়ি না। ধরে নিতে পারো তোমার জীবনেরও এখন মুখস্থ করা একটা সময়, এরপরে একটা সময় তুমি ওই অর্জিত বিষয়গুলোই বারবার ইউজ করবে। সো এখন কোনো কথা চলবে না, মুখস্থ করো, যেমনটা আমি আমার জীবনে শুরুতে করেছিলাম। আমার মনে আছে যে আমি 3-4টা ডায়েরি, মোটা ডায়েরি একেবারে হাতে লিখে আমি সেইগুলো মুখস্থ করতাম, এবং আমার কাছে খুব মজা লাগতো হাতে লিখে মুখস্থ করতে। এতে করে মুখস্থ তো হতোই, আমার হাতও চিনে ফেলতো সেই শব্দটাকে। তো তোমরাও এই পদ্ধতি অবলম্বন করতে পারো। আর আমি আমার এই পুরো জার্নিতে আমার ইংরেজি শেখার গল্পগুলো করছি তোমাদের সাথে, সেগুলোও যদি অ্যাপ্লাই করো আশা করি তুমিও হয়তোবা আমার মতো বা আমার থেকেও ভালো কিছু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার যাব আমরা দ্বিতীয় বাক্য, কি সেন্টেন্স 2। এখানে বলা হচ্ছে বাংলায় এই শিক্ষা লাভের ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। এই শিক্ষা লাভের ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। সো দেয়ার ইজ নো সাবস্টিটিউট। নিশ্চয়ই তোমাদের দেয়ারের ব্যবহারটা মনে আছে। মূল বিষয়টাকে আমরা পরে রাখি, যে কোনো বিকল্প নেই এটাকে শেষে রেখেছি, ভিতরে রেখেছি। সো এই জন্য দেয়ার ইজ নো সাবস্টিটিউট। সাবস্টিটিউটের পর একটা ফর বসে, সাবস্টিটিউট ফর রিডিং বুকস, মানে বই পড়ার কোনো বিকল্প নেই, টু গেইন দিস এডুকেশন, এই শিক্ষা লাভের ক্ষেত্রে। এখন এটাকে আমরা কত রকম শব্দ দিয়ে চেঞ্জ করতে পারি, চলো আমরা একটু চেষ্টা করি, আর সাথে সাথে তোমরাও চেষ্টা করবে কত রকম ভাবে। দেয়ার ইজ এই জায়গাতে অল্টারনেটিভ কিছু বসানো আসলে উপায় নেই, কারণ স্বাভাবিকভাবেই দেয়ারই বসে, কারণ দেয়ারই তো হচ্ছে ডামি সাবজেক্ট, এটা তো আমরা জানি। তাহলে আমরা দেয়ার ইজ নো সাবস্টিটিউট এই জায়গাটায় যেটা বসাতে পারি সেটা হচ্ছে যে নো অল্টারনেটিভ। এটা তোমাদের অনেকে জানাশোনা, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। হ্যাঁ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ফরও হয়, অল্টারনেটিভ টুও হয়। দেয়ার ইজ নো অল্টারনেটিভ বলতে পারি, অথবা বলতে পারি নো রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট এটা বলতে পারি। অথবা বলতে পারি যে কি বলতে পারি, ট্রাই করো, নো ইকুইভ্যালেন্ট, EQUI, VALENT, হ্যাঁ, নো ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা মোটামুটি নো সাবস্টিটিউটের পরে আমরা এতগুলো শব্দ নতুন ব্যবহার করলাম, একই অর্থ দেবে বাক্যটার, বাট ভ্যারিয়েশন যখন যেমন ভালো লাগবে তুমি সেভাবে সেখানে লিখবে। ফর লার্নিং, ফর রিডিং বুকস, বই পড়ার ক্ষেত্রে। এখন ফর রিডিং বুকস না বলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ফর বুক রিডিং বলতে পারি। আমরা বলতে পারি ফর কি বলতে পারি, ফর রিডিং পড়ার জন্য বলতে পারি। হ্যাঁ, রিডিং বলতে পারি। টু গেইন, তার মানে ফর বুক রিডিং অথবা ফর রিডিং। আর রিডিং বললে যে বই পড়া হয় এটাও কিন্তু আমরা বুঝি অনেক সময়, তাই না? সো আমরা বুক কথাটি না রাখলেও চলবে। সো ফর রিডিং বুকস অথবা ফর বুক রিডিং অথবা শুধু ফর রিডিং, বোথ আর কারেক্ট। এবং দেখো এটা লেখার পর হয়তো বা তোমার ভিতরে আত্মবিশ্বাস কাজ করতো না, তুমি মনে মনে ভাবতে যে মনে হয় বই কথাটি লিখিনি তাই মনে হয় হবে না। তা আসলে বইটাই তো পড়ার কথা বলছি আমরা। হ্যাঁ, এবং যখন এই বাক্যটা বাংলা আমি এটা করছি, দ্যাট মিনস রিডিং মানে এখানে বই পড়াই বোঝাচ্ছে। তাই অনেক ক্ষেত্রে কিন্তু এইরকম কিছু জিনিস আমরা হাইড রেখেও মূল কথা প্রকাশ করতে পারি।
আচ্ছা, টু গেইন অর্জন করার ক্ষেত্রে, এখন টু গেইনটাকে আমরা কি করব বলতে পারি? টু গেইন, গেইনের সমার্থক শব্দ বলো, লাভ করা, অর্জন করা। সো টু অবটেন, অবটেন অর্জন করা, কি বলতে পারি? টু অ্যাটেইন। সুন্দর, এই যে জানো বলে কিন্তু অনেকে লিখতে পারছো আমার সাথে সাথে। এবং একটা প্রশ্ন হলো, অর্জন করার আমি একটা ইংরেজি তোমাদের শিখিয়েছি এই 2-1 ক্লাস আগে, একটু মনে করে দেখো তো কি সেটা, একটু মনে করো দেখি। অর্জন করারই একটা সমর্থক শব্দ বলেছিলাম যেটা ইউজ করতে পারো। ইয়েস, সেটা টু গেট। গেটের অনেকগুলো ব্যবহার দেখিয়েছিলাম, বহুমাত্রিক ব্যবহার, তার ভিতরে ছিল এরকম যে অর্জন করা, তাহলে টু গেটও দিতে পারি। তাহলে টু গেইন, টু অবটেন, টু অ্যাটেন, টু গেট দিস এডুকেশন। ডান। কত রকম ভাবে আমরা চেঞ্জ করলাম। ঠিক একইভাবে এখন পরবর্তীতে যেটা করতে পারো আমি একটু দেখাই, যদি আগে দেখিয়েছি আরেকবার। সো আমি এটাকে ব্রেক ডাউন করছি, ব্রেক ডাউন, ভেঙে নিচ্ছি এবং সিমিলার কি কি শব্দ ব্যবহার করতে পারি সেটা ব্যবহার করছি, সেটা খাতায় লিখছি। সুন্দর করে দেখো কতগুলো আমি ব্যবহার করলাম। ফর রিডিং, এইটুকু আমি নিচে বসিয়ে দিলাম। ফর রিডিং বুকস ইজ ইকুয়াল টু, তার মানে হচ্ছে এটার পরিবর্তে আমরা এটা ব্যবহার করা শিখলাম। টু গেইন, এটার পরিবর্তে আমরা এটা ব্যবহার করা শিখলাম। ফাইন। দিয়ে ভাই চমৎকার করে তুমি আবার কি করবে, হয় রোমান নাম্বারিং পড়ো বা যে কোনো নাম্বারিং পড়ো। হ্যাঁ, চমৎকার একটা নোট তৈরি হবে এবং তুমি কতটুকু পারছো তুমি সেটা চোখ দিয়ে দেখে মেজার করতে পারবে যে আমি কোন কোন ওয়ার্ড শিখেছি ইত্যাদি ইত্যাদি। একটু পরিশ্রম করো, প্রথম অবস্থায় তো একটু পরিশ্রম করো, ইনশাআল্লাহ ব্যাপারগুলো খুবই চমৎকার হবে ইন ফিউচারে। কি সেন্টেন্স 3 এবার। যে জাতি যত বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে সে জাতি তত উন্নত হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি আন্ডারলাইন করতে বলবো বা তোমরা দেখে রাখো, যত ডট ডট তত। এই যত ডট ডট তত থাকলে ইংরেজিতে বিশেষ একটা স্ট্রাকচার আমাদের ফলো করতে হয়, আমি সেটা নিয়ে কথা বলবো একটু পরে। এরকম অনেক কথা আমরা বলি যত তত দিয়ে। যে জাতি যত বই পড়া অভ্যাস গড়ে তুলেছে সে জাতি তত উন্নত হয়েছে। হ্যাঁ, তুলেছে হয়েছে, গড়ে তুলেছে হয়েছে। চাইলে এটাকে প্রেজেন্ট টেন্স না করে আমরা পারফেক্ট টেন্সও করতে পারতাম, যেহেতু তুলেছে হয়েছে। হ্যাঁ, ওই যে বললাম একটু আগে প্রথম দিকে 6 কারে ছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও করা যায়। তাহলে নর্মালি যত তত থাকলে আমরা কম্পারেটিভ করি। দ্য মোর আ নেশন ডেভেলপস দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, একটা কমা, আবার হচ্ছে কম্পারেটিভ, সে জাতি তত উন্নত করেছে, দ্য মোর অ্যাডভান্স ইট বিকামস। এখন আমরা একটু ভ্যারিয়েশন ক্রিয়েট করি, পুরো বাক্যটাকে আমরা কপি করে নিয়ে আসি ভ্যারিয়েশন সেগমেন্টে, সেক্টরে, এবং এরপরে আসি কোথায় কোথায় চেঞ্জ করা যায়। দ্য মোর আ নেশন, নেশন মানে জাতি, এখানে তুমি অন্য কিছু দিতে পারবে না ওইভাবে। ডেভেলপসের জায়গা তুমি পরিবর্তন করার সুযোগ রয়েছে। এখন কত শব্দ তুমি জানো উন্নয়ন করার, এইবার সেটা ইমপ্লিমেন্ট করার সময় এসেছে। কাল্টিভেটস, আমার সাথে সাথে ট্রাই করো। আর কি দিতে পারি? বিলস দিতে পারি, তাই না? বিলস দিতে পারি। আর কি দিতে পারি? ফস্টার। ওকে, সো কাল্টিভেট মানে তো জানোই, কাল্টিভেট মানে হচ্ছে বেসিক্যালি এখানে লালন করা, বিলস মানে তৈরি করা, আর ফস্টার মানে হচ্ছে বিকশিত করা। হ্যাঁ, এইখানে একটা এস দিতে হবে, ফস্টার্স। তাহলে ডেভেলপের পরিবর্তে আমরা আরও 3টি নতুন শব্দ ব্যবহার করতে পারি, আরও অনেক শব্দ ব্যবহার করতে পারি, তবে স্বাভাবিকভাবেই সেন্টেন্সের মূল অর্থটাকে নষ্ট করে দেবে না, হুবহু ঠিক রাখবে এই শব্দগুলো। আমি সেই জন্য এগুলো দিলাম। এখন অনেকে মনে করে কাল্টিভেট মানে মনে হয় চাষাবাদ করা। আরে বাবা, অবস্থা বুঝে বিভিন্ন সময় কিন্তু এই অর্থগুলো চেঞ্জ হয়। আচ্ছা, এরপরে আসো, দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। এখন দ্য হ্যাবিট অফ রিডিং বুকস এটাকে আমি চেঞ্জ করতে পারি কি কিভাবে দেখো, আমি আরেকভাবে বলতে পারি দ্য রিডিং হ্যাবিট, রিডিং HABIT, রিডিং হ্যাবিট, পড়ার অভ্যাস। ঠিক আছে, হ্যাঁ, যে বই পড়ার অভ্যাস র এর, তখন আমি অফ দিয়েছি। আবার এইভাবে লিখতে পারি দ্য রিডিং হ্যাবিট। ব্যাস, তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেল যে ও আচ্ছা এইভাবেও লেখা যায়। এই আত্মবিশ্বাসটাই তোমার ভিতরে তৈরি হচ্ছে, দ্য রিডিং হ্যাবিট। অথবা তুমি দিতে পারো দ্য হ্যাবিট অফ বুক রিডিং, বুক রিডিং। হ্যাঁ,
দ্য হ্যাবিট অফ বুক রিডিং, রিডিং বুক না দিয়ে বুক রিডিং, দ্য হ্যাবিট অফ বুক রিডিং, ওই একই ধরনের অর্থই প্রাধান্য পাবে। এরপর তাহলে আমরা কতটুকু করলাম, আমরা করলাম হচ্ছে দ্য রিডিং হ্যাবিট, দ্য হ্যাবিট অফ বুক রিডিং, অথবা শুধু রিডিং দিলেও চলে যায়, কারণ রিডিং মানে বই পড়াকেই বোঝায়, যেটা আমি প্রথম দিকে দেখালাম। দ্য মোর অ্যাডভান্স ইট বিকামস, সে জাতি আরো তত বেশি উন্নত হয়। দ্য মোর অ্যাডভান্সড, দ্য অ্যাডভান্সের জায়গাতে আমরা কি কি নিতে পারি, অনেক কিছুই। ডেভেলপ, DEVELOPD, ডেভেলপড, যেহেতু এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে আছে, আমাকেও পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ নিতে হবে, ডেভেলপড। মোটামুটি এটার সঙ্গে এটাই যায়, এই কথাটুকুই। ইট বিকামস, এই বিকামসের জায়গাতে আমি কি কি নিতে পারি, আমি বলতে পারি ইট গেটস, গেট মানেও কিন্তু হওয়া বোঝায়, আবার গ্রোজ, গ্রোজ মানে এখানে গ্রো মানে জন্মানো নয়, গ্রো মানে বেড়ে যাওয়া, হ্যাঁ, উন্নত হওয়া এই অর্থে। সো ইট বিকামস, ইট গেটস, ইট গ্রোজ। দেখো আরো দুইভাবে নিলাম। ওয়েল, এভাবে করে আমরা ওই যে বললাম, এরপরে আমরা একটু সুন্দর করে হাইলাইট করব যে কোনটার পরিবর্তে কোনটা ব্যবহার করলাম। অনেক ভ্যারিয়েশন, পারছো তো আমার সাথে সাথে ওয়ার্ডকে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে, সিনোনিমাস ওয়ার্ডগুলো ব্যবহার করতে, আর সাথে এটিও জানাও যে এটা বুঝতে পারছো কিনা। আমরা কত কৌশলে একটা প্যাসেজ ট্রান্সলেশন করে তাকে ভাঙতে পারি, তার ভিতরের নির্যাসগুলো আমরা চিপে চিপে বের করতে পারি, নিজের ভিতরে সেগুলো নিতে পারি, সেই কৌশলগুলো দেখাচ্ছি পুরো 5 দিন ধরে। আজ এটি 5ম প্যাসেজ ট্রান্সলেশনে কাজ চলছে আমাদের। ওকে, এবার নেক্সট কি সেন্টেন্সটা দেখি। ওয়েল, চতুর্থ বাক্য দেখার পূর্বে আমি এটা দেখাই, যেহেতু আমি বললাম যে যত তত নিয়ে আমি কিছু তথ্য দেব, তোমরা একটু দেখে রাখো। যত তত, এরকম অনেক বাক্য আমরা বলি যে যত তুমি পড়বে তত তুমি শিখবে, যত তুমি জ্ঞানীদের সান্নিধ্যে যাবে তত তুমি জ্ঞানী হওয়ার সম্ভাবনা রাখবে, ইত্যাদি। যত তত দিয়ে আমরা অনেক বাক্য বলি। সেগুলো যদি লিখতে চাই, একটা কমন স্ট্রাকচার মনে রাখা জরুরি। সেটা হলো দায়ের পরে কম্পারেটিভ এবং দায়ের পরে আবার কম্পারেটিভ। তার মানে দুই পাশে দুইটা সেন্টেন্স হবে, দুইটা ক্লজ হবে, দুই পাশে হবে কম্পারেটিভ। তবে মৌলিক জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বেও তোমার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এরকম তুমি কম্পারিজন দেখতে পাবে, আবার অ্যাডভার্বের ক্ষেত্রেও তুমি এরকম কম্পারিজন দেখতে পাবে, আবার নাউন দিয়েও তুমি কম্পারিজন দেখতে পাবে, মানে সেখানে নাউন ব্যবহার হবে। একটু এক্সাম্পল দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। যেমন এই বাক্যটা দেখো, তুমি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তত সতেজ অনুভব করবে, তুমি যত মনোযোগ দিয়ে পড়বে তত ভালোভাবে বুঝবে, যত তত, রাইট। আবার পরেরটায়, তুমি যত বেশি বই পড়বে তত বেশি জ্ঞান অর্জন করবে, যত তত, প্রতিটাতে যত এবং তত, রাইট। এখন লক্ষ্য করে দেখো এই বাক্যটা, দ্য আর্লিয়ার ইউ ওয়েক আপ, তুমি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। দেখো আর্লি আর আমি কার আগে লাগিয়েছি, কম্পারেটিভের আগে দা, এই যে কম্পারেটিভের আগে দা লাগিয়েছি, এই জায়গাটা আমি বিশেষ করে আন্ডারলাইন করব। আবার দ্বিতীয় বাক্যটা, দ্বিতীয় ক্লজেও দা ফ্রেশার, এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভের আগে দা লাগিয়েছি। তার মানে এটাই হচ্ছে আমার সূত্র, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। এবং অবশ্যই এখানে দিতে হবে কমা, নট ফুল স্টপ। ভুল করে ফুল স্টপ দেওয়া যাবে না, এটা একটাই বাক্য, এক বিশেষ ধরনের বাক্য, কমা ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি নর্মালি কম্পারেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আসি, অ্যাডভার্বের ক্ষেত্রেও এরকম কম্পারিজন দেখতে পাবো, কম্পারেটিভ বসবে। যেমন দ্য মোর কেয়ারফুলি, এই যে দেখো কেয়ারফুলি অ্যাডভার্ব, তার আগে বসেছে দ্য মোর কেয়ারফুলি। আবার এখানে আসো, দ্য বেটার ইউ আন্ডারস্ট্যান্ড, এখানে বেটারটাকে কম্পারেটিভ বলা যাবে না, কারণ বাক্যটাকে এইভাবে ভেঙে নাও, ইউ আন্ডারস্ট্যান্ড বেটার, তুমি ভালো বুঝতে পেরেছিলে, বেটারটা বেসিক্যালি কিন্তু অ্যাডভার্ব, তো দা বেটার, তার মানে অ্যাডভার্বের পূর্বেও এভাবে বসতে পারে। এবার পরে আসো, দ্য মোর বুকস, এবার দেখো বুকসটা হচ্ছে নাউন, রাইট। দ্য মোর নলেজ, এবার নলেজটা হচ্ছে নাউন। সো নাউনের পূর্বেও এইভাবে কম্পারেটিভ বসে তুলনা বোঝায়। দ্য মোর বুকস ইউ রিড, তুমি যত বেশি বই পড়বে, দ্য মোর নলেজ ইউ গেইন, তত বেশি তুমি জ্ঞানী হবে। সো এখানে আমরা দ্য মোর বুকস আন্ডারলাইন করব, দ্য মোর নলেজ আন্ডারলাইন করব। জাস্ট দেখে রাখার মতো বিষয়, এটা দেখে রাখলাম। সাথে আরেকটি মজার বিষয় জানিয়ে রাখি, ফিউচারের শ্যাল বা উইল ব্যবহার না করলেও একটা সেন্টেন্সের অর্থ যে
ভবিষ্যতের মতো বোঝায় তার প্রমাণ হচ্ছে এটা। যেমন দেখো, যখন তুমি দা প্লাস কম্পারেটিভ ব্যবহার করো কোথাও, দা প্লাস কম্পারেটিভ, তখন বাক্যগুলোর অর্থ কিন্তু ফিউচারের মতো হয়ে যায়। অনুভব করবে, ভালোভাবে বুঝবে, অর্জন করবে, রাইট? তো এখন যদি তোমাকে কেউ বলে যে শ্যাল উইল না ব্যবহার করেও ফিউচারের মতো, ভবিষ্যতের মতো অর্থ হয় এমন একটা বাক্যের উদাহরণ দিতে পারবে, তখন আশা করি এই ধরনের এক্সাম্পলগুলো তোমার মাথায় আসবে। ব্যাস। সো এরকম অনেক বাক্য তোমরা দেখবে, আর আমার বিশ্বাস তোমরা নিজেরাও লিখবে এবং ট্রাই করবে। শুধু মনে রাখবে এই তিনটা ক্যাটাগরি: অ্যাডজেক্টিভের কম্প্যারিজন, অ্যাডভার্বের কম্প্যারিজন এবং নাউন মাঝে রেখে কম্প্যারিজন। ওকে, এই হচ্ছে যত এবং তত সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা চতুর্থ নাম্বার কি সেন্টেন্সে ফিরে যাব। কি সেন্টেন্স 4, বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে ওঠে। বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে ওঠে। নর্মালি আমরা বলবো দ্য হ্যাবিট অফ রিডিং বুকস ইজ ডেভেলপড, গড়ে ওঠে ফ্রম অ্যান আর্লি এজ। ইজটা কার জন্য হয়েছে বলতো? দ্য হ্যাবিটের জন্য। মনে রাখবে, প্রেপোজিশন অফ দিয়ে যখন কোনো ফ্রেজ গঠিত হয় তখন প্রেপোজিশনের পূর্বে যেটা থাকে সেটাই হচ্ছে হেডওয়ার্ড, সেটা অনুযায়ী মূলত ভার্ব বসে। দ্য হ্যাবিট অফ রিডিং বুকস ইজ ডেভেলপ ফ্রম অ্যান আর্লি এজ। এবার আসো, এই বাক্যটাকে কত রকমভাবে আমরা ব্যবহার করতে পারি, ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি, একটু দেখি আমরা। দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, অলরেডি কিন্তু এইটুকুর আমরা ভ্যারিয়েশন এর আগেও দেখেছি, এখানেও আবার একটু রিপিট হতে পারে। আমি বলতে পারি দ্য রিডিং হ্যাবিট, তার মানে আমি এখানে বুক কথাটি নিয়ে আসলাম না, বলে দিলাম দ্য রিডিং হ্যাবিট। অথবা বলতে পারি দ্য হ্যাবিট অফ বুক রিডিং, বুক রিডিং, বুক রিডিং, দ্য হ্যাবিট অফ বুক রিডিং, আমি এভাবে বলতে পারি। সো আমি নতুন যতটুকু করলাম এইটুকুকে একটু বোল্ড করি, হ্যাঁ, মোটা করে দিই আমি যাতে নজরে পড়ে। ইজ ডেভেলপড, গঠিত হয়। সো ডেভেলপডের পরিবর্তে আমি বলতে পারি ইজ ফর্মড, গঠিত হয়। এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে, FROM নয়, FORM, ফর্ম মানে গঠন করা, পাস্ট পার্টিসিপল, এটা প্যাসিভ ভয়েস, গঠিত হয় অন্যের দ্বারা। এইটার ব্যবহার আমি তোমাদের শেখাবো, প্যাসিভের ব্যবহার। ইজ ডেভেলপড অথবা ইজ ফর্মড, অথবা কি হতে পারে, গঠিত হতে পারে। এখানে আমি কাল্টিভেট বলতে পারি, কাল্টিভেটেড বলতে পারি। এবং আমি প্রেজেন্ট টেন্সে গ্রোজ ইউজ করতে পারি। হ্যাঁ, এই গ্রো ব্যবহার করলে এখানে আর প্যাসিভ করা দরকার হবে না, তুমি চাইলে গ্রোজ ইউজ করতে পারো। অর্থাৎ দ্য হ্যাবিট অফ রিডিং বুকস গ্রোজ, গড়ে ওঠে, জন্ম নেয়। ঠিক আছে, ওকে, তাহলে নতুন কতটুকু যুক্ত করলাম? ফর্ম, কাল্টিভেটেড, গ্রোজ, আরো অনেক হতে পারে। ওকে, সো আর কি দিতে পারি আমি? ফ্রম অ্যান আর্লি এজ, একেবারেই ছোট থেকেই। সো আমি বলবো ফ্রম অ্যান আর্লি এজ, আমি এখানে বলতে পারি ফ্রম চাইল্ডহুড, একেবারে বাল্যকাল থেকেই। বলতে পারি ফ্রম, এই ফ্রম বানানটা একটু দেখে নাও, বানানটা কি লিখছি আমি? ফ্রম আর্লি ইয়ার্স, ওই ছোটবেলার ইংরেজি হচ্ছে আর্লি ইয়ার্সও আমি বলতে পারি ইয়ার্স, ফ্রম আর্লি ইয়ার্স বলতে পারি। অথবা আমি বলতে পারি, কি বলতে পারি? ফ্রম অ্যান আর্লি স্টেজ, STAG, স্টেজ। আর ছোট ছোট বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে, যে যখনই তুমি আর্লি দিয়ে শেষ করছো, ফ্রম আর্লি ইয়ার্স দিয়েছো, তাই তুমি কিন্তু কোনো আর্টিকেল ইউজ করনি, ফ্রম চাইল্ডহুড। কিন্তু যখন ফ্রম আর্লি স্টেজ একটা নাউন দিচ্ছ, তখন তার আগে একটা আর্টিকেল দেওয়া বাধ্যতামূলক। সো নর্মালি ভাওয়াল থাকার জন্য অ্যান হয়েছে ফ্রম অ্যান আর্লি স্টেজ। তাহলে কত রকম ভাবে আমরা কনভার্ট করতে পারি এই জানাশোনা বাক্যটিকে। আশা করি এভাবেই তোমরা যখনই কোনো সেন্টেন্স দেখবে ট্রাই করবে যে রফিক স্যার তার ফ্রি হ্যান্ড রাইটিং বইয়ে এটা দিয়েছে, আমি এটা দেবো না, আমি এটা দিতে চাই। রাইট, এটাই হচ্ছে তোমার শেখার প্রথম ধাপ। আমি শিখতে চাই, খুঁতখুঁতে মন, হ্যাঁ, মানে যা লিখেছি তা হয়েছে কিনা কাউকে দেখানো, এখান থেকে শুরু হয়। এবার নেক্সট আমরা কি সেন্টেন্সটা দেখি একটু। কি সেন্টেন্স 5 হচ্ছে এই জন্য বই পড়ার আগ্রহ তৈরির ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অপরিসীম। এই জন্য খুব ব্যবহার হয়, এটা স্পিকিংয়ে বলি বা রাইটিংয়ে বলি। ফর দিস, এই জন্য। দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি,
পরিবারের গুরুত্ব ফর ক্রিয়েটিং ইন্টারেস্ট, আগ্রহ তৈরির ক্ষেত্রে, ইন রিডিং বুকস, বই পড়ার আগ্রহ তৈরির ক্ষেত্রে, ইজ ইমেন্স, অপরিসীম। ইমেন্স দিয়ে আমরা এর আগেও একদিন দেখলাম যে অপরিসীমের বাংলা ইংরেজি হচ্ছে ইমেন্স। ওকে, এবার আসো আমরা একটু ভ্যারিয়েশন ক্রিয়েট করি। কত রকমভাবে লেখা যায় দেখি। আমি কি লিখব, আমার বন্ধু আমার বান্ধবীরা কি লিখবে, সেগুলো এক নজরে দেখে নিই। ফর দিস, এখন ফর দিসের পরিবর্তে তুমি কি কি ইউজ করতে পারো? ফর দিস বলতে পারো, তুমি দেয়ার ফর বলতে পারো, এপারি, হ্যাঁ, দেয়ার ফর। তারপর তুমি হেন্স বলতে পারো, ঠিক আছে, এই জন্য। হ্যাঁ, অনেক সময় দ্যাট ইজ হোয়াইও ব্যবহার করতে পারো। তাহলে এইটুকু আমি নতুন নিলাম। দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, এখন ইম্পর্টেন্সের জন্য তুমি কি কি নিতে পারো? অনেক কিছু নিতে পারো। দ্য ইম্পর্টেন্সের পরিবর্তে তুমি সিগনিফিকেন্স ইউজ করতে পারো, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, সিগনিফিকেন্স। দ্য সিগনিফিকেন্স ব্যবহার করতে পারো ইম্পর্টেন্সের পরিবর্তে সিগনিফিকেন্স। ওকে, দ্য ইম্পর্টেন্স, দ্য সিগনিফিকেন্স, আরো অনেক শব্দ আসতে পারে। অফ ফ্যামিলি, ফ্যামিলির ইম্পর্টেন্স। ফর ক্রিয়েটিং ইন্টারেস্ট, এখন ফর ক্রিয়েটিং ইন্টারেস্টের পরিবর্তে আমরা আরো ব্যবহার করতে পারি, যেমন ধরো ফর ক্রিয়েটিং আমরা বলতে পারি ইন ক্রিয়েটিংও বলতে পারি। ফর না দিয়ে আমরা বলতে পারি ইন ক্রিয়েটিং, সমস্যা নেই। অথবা ইন বিল্ডিংও বলতে পারি, BYL দিয়ে, ইন বিল্ডিং, তৈরি করার ক্ষেত্রে। হ্যাঁ, আর তারপরে আরেকটি শব্দ আমরা ফস্টারিং, আমরা এটাও ব্যবহার করতে পারি, ইন ফস্টারিং, ইন ফস্টারিং। তাহলে ওই যে আগের মতো করেই একই রকমেরই ঘটনা থাকবে, অর্থ থাকবে। ফর ক্রিয়েটিং, এটা তো ছিলই, আমি নতুন করে লাগালাম এইটুকু, নতুন করে লাগালাম এইটুকু। ওকে, তাহলে এত কিছু লাগালাম। ইন রিডিং বুকস, ইন রিডিং বুকস, তাহলে হচ্ছে আমরা ইন রিডিং বুকস, বই পড়ার ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, একটু লাগাতে পারি ইন্টারেস্ট, TEREST, ইন্টারেস্ট ইন রিডিং বুক, ইন বুক রিডিং বলতে পারি, বুক রিডিং, বই পড়ার আগ্রহের ক্ষেত্রে আমরা এটা লাগাতে পারি। অথবা দ্য রিডিং হ্যাবিট, দ্য রিডিং হ্যাবিট, আমরা এটাও লাগাতে পারি। সো এইটুকু আমরা বোল্ড করছি। ইজ ইমেন্স, খুবই অপরিসীম। ইমেন্সের আমরা সমর্থক বলতে পারি, যেমন হচ্ছে এনোরমাস বলতে পারি, MOUS, হ্যাঁ, এনোরমাস, খুবই অপরিসীম, গুরুত্বপূর্ণ। বারবার একই শব্দ ব্যবহার করলে কেমন লাগে না? আমরা ভ্যারিয়েশনে আসি। সো পড়ার গুরুত্ব ইমেন্স, এনোরমাস অথবা গ্রেট, এসব ক্ষেত্রেও গ্রেট ব্যবহার করা যায়। ব্যাস, এই হচ্ছে মোটামুটি আমাদের ভ্যারিয়েশন। এগুলো বাইরেও তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আজ শুরু হলো তো, এরপরে তোমরা অবশ্যই ব্যবহার করবে, এটি আমার বিশ্বাস। নেক্সট, কি সেন্টেন্স 6। পড়ার অভ্যাস একজন মানুষকে অন্যান্য বদ অভ্যাস থেকে দূরে রাখে, অন্যান্য বদ অভ্যাস থেকে দূরে রাখে। কিসের অভ্যাস? পড়ার অভ্যাস। পড়ার অভ্যাস, দ্য রিডিং হ্যাবিট, বা অনেকভাবে আমরা বলেছি দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, অনেক কিছুই। এখন এখানে বলছি দ্য রিডিং হ্যাবিট কিপস আ পারসন, একজন মানুষকে রাখে অ্যাওয়ে, দূরে, ফ্রম আদার ব্যাড হ্যাবিটস, অন্যান্য বদ অভ্যাস থেকে। এবার এসো, লেটস ক্রিয়েট ভ্যারিয়েশন, আমরা একটু ভ্যারিয়েশন তৈরি করি। দ্য রিডিং হ্যাবিট, ওই যে আমরা পুনরায় আবার লিখতে পারি দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। খেয়াল করো, একই কথা যখন আবার লিখছি তোমার ভিতরে কিন্তু একটা বিরক্তি চলে এসেছে, এবং তোমার এরকম বিরক্তি যে এটা তো জানি, এটা তো দেখলাম। হ্যাঁ, এটাই প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটাই তৈরি হবে। তুমি রিডিং আবার লিখতে পারো, রিডিং প্র্যাকটিসও বলতে পারো। পড়ার অভ্যাস যেহেতু, এখানে পরিচর্যার কথা আসতে পারে, প্র্যাকটিসও তুমি বলতে পারো। ভিন্ন ভিন্ন ফ্রেজ, ভিন্ন ভিন্ন ওয়ার্ড দিয়ে তুমি কনভার্ট করা শিখবে। হ্যাঁ, আচ্ছা। সো দ্য হ্যাবিট অফ রিডিং বুকস অথবা দ্য রিডিং প্র্যাকটিস কিপস আ পারসন, কিপের পরিবর্তে তুমি কি বলতে পারো? তুমি এখানে বলতে পারো হেল্পস। তুমি হেল্পস কিপ দিতে পারো। তুমি জানো কি না, হেল্পের পরবর্তী ভার্বে কিন্তু বেস ফর্ম হয়ে যায়, ঠিক আছে? একজন মানুষকে রাখতে সাহায্য করে, কি বলবো, অ্যাওয়ে, এ আছে না,
দেখি এর পরিবর্তে কিছু একটা ব্যবহার করি। এর পরিবর্তে তুমি এখানে ওয়ান দিতে পারো, অথবা একটা জিনিস দিতে পারো, অ্যান ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়। তাহলে এর পরিবর্তে আমি এইগুলো ব্যবহার করা শিখলাম। ওকে, সো এখানে হেল্পস কিপ এইটুকু আমি ব্যবহার করা শিখলাম। পার্সন অ্যাওয়ে, একজন ব্যক্তিকে খুবই দূরে রাখে। তো অ্যাওয়ে ফ্রম আছে, এখানে অ্যাওয়ে ফ্রম আছে। অ্যাওয়ে ফ্রম বলতে আমি বলবো যে এখানে তুমি আরো বলতে পারো ফ্রি ফ্রম ইউজ করতে পারো, অথবা তুমি বলতে পারো অ্যাট আ ডিস্টেন্স ফ্রম, এটাও দূরে রাখা। তাহলে দেখো ফ্রি ফ্রম, অ্যাট আ ডিস্টেন্স ফ্রম, রাইট? দূরে রাখতে সাহায্য করে, দূরে রাখতে কি বলবো, মুক্ত রাখতে সাহায্য করে, অনেক কিছুই। আদার ব্যাড হ্যাবিটস, এখন ব্যাড হ্যাবিটসের পরিবর্তে কি বলতে পারি আমরা? এখানে বলতে পারি আদার, ব্যাড হ্যাবিটের জন্য আমরা হার্মফুল হ্যাবিটস বলতে পারি। আমরা চাইলে আদার ভাইসেস বলতে পারি, VICES, ভাইসেস। অন্যান্য বদভ্যাসগুলোকে একসাথে ভাইসেস বলা হয়। হ্যাঁ, সো আমরা এখানে আদার ব্যাড হ্যাবিটসের পরিবর্তে আরো দুইটা ব্যবহার করলাম। ব্যাস, মোটামুটি আমার কাছে দ্রুত সময় এই ভ্যারিয়েশনটা আমি নিয়ে আসতে পারলাম। আমি যদি আরো সময় দিই তাহলে হয়তো বা আরো অনেকভাবে এটাকে আমি তৈরি করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, দেখতে থাকো আর আমার সাথে সাথে সিনোনিমাস ওয়ার্ডগুলো ব্যবহার করতে শেখো, কেমন? এইটুকুই। আর এরপর আমি তোমাদের যে হোমওয়ার্কটা দেবো সেখান থেকে ট্রাই করবে। 7 নাম্বার কি সেন্টেন্স, বই পড়ার মাধ্যমে একজন মানুষের ভেতরে বিবেক জাগ্রত হয়। হ্যাঁ, আমি যে কথাটি বলি আজ তোমাদেরকে আবার বলছি, এই বাক্যটি পড়ার সাথে সাথে একজন মানুষ কখনোই একা একা ভালো থাকতে পারে না, পারবেও না। ভালো থাকার জন্য তাকে ভালো মানুষের সান্নিধ্যে যেতে হবে, 1 নাম্বার 2, নতুবা তাকে ভালো বই পড়তে হবে। আমি আবার রিপিট করছি, তুমি একা একা কখনোই ভালো থাকতে পারবে না। তুমি যত জ্ঞানী হও না কেন, তুমি কিন্তু ভ্রান্ত ধারণার মধ্যে থাকবে। তুমি একটা মূর্খতে পরিণত হবে, শিক্ষিত মূর্খতে, যদি তুমি তোমার থেকেও জ্ঞানী কারোর সাথে না মেশো, তাদের সান্নিধ্যে না যাও, ভালো সহবত গ্রহণ না করো, সঙ্গ গ্রহণ না করো। আরেকটি বিষয় হচ্ছে ভালো বই না পড়ো। তো এই কারণেই কথাটি এসে গেল যে বই পড়ার মাধ্যমে একজন মানুষের ভেতরে বিবেক জাগ্রত হয়। অনেক মানুষ গোমরা আছে না, কোনো কিছু মানতেই চায় না, বুঝতেই চায় না, ও যেটা বুঝে সেটাই ঠিক। এর পেছনে কারণ হলো, তুমি খোঁজ নিয়ে দেখবে ও আসলে বই পড়া বাদ দিয়েছে অনেক আগে, ভালো মানের বই সে পড়ে না। আর আরেকটি বিষয়, ওর ভালো কোনো বন্ধু নেই, ভালো কোনো সঙ্গী নেই যে তাকে মোটিভেট করতে পারে। সো এই কারণেই বেশিরভাগ মানুষ আমরা গোমরা হয়ে যাই। সো আজকের পর আমার এই লাইভে আমার সাথে এই ক্লাসে যারা আছো তাদের প্রত্যেককে আমি বলবো দুটো জিনিসের ব্যাপারে খুব কেয়ারফুল হবে। ভালো বই, এটা তোমার বিবেককে জাগ্রত করবে। অ্যান্ড নাম্বার 2 হলো ভালো সঙ্গী, ভালো বুজুর্গ ব্যক্তি যে তোমাকে, তুমি ভুল করলেও যেন তোমাকে ঠিক করে দিতে পারে। আরেকটি বিষয় তোমরা মনে রেখো, যে মাঠে খেলে সে কিন্তু তার ভুল ধরতে পারে না। ভুল ধরে কে? ভুল ধরে তার দর্শকরা। সুতরাং দর্শকরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ক্রিটিসিজমের জায়গায় বলি বা উন্নয়নের জায়গার কথাই বলি। তো যার কারণে তুমি যখন কিছু করছো, তুমি যা করছো সবই যে ঠিক এটা নয়। কেউ তোমার ভুল ধরছে না মানে এই নয় যে তুমি সব ঠিক করছো। তো যার কারণে খুব কাছের মানুষগুলো যারা তোমার প্রকৃত কল্যাণ চায়, এই মানুষগুলো কিন্তু তোমার ভুল ধরে দেয়। এই ভুলটাকে তুমি স্বাগত জানাবে। এটাই যেন আমাদের প্রতিক্ষণ প্রতি মুহূর্তে যেন এটি চাওয়া থাকে। আর যা কিছু সত্য তা আমরা অবশ্যই গ্রহণ করব। আর নিশ্চয়ই তোমাদের আল্লাহ রসুলের সেই হাদিসটি মনে আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে যার হৃদয়ে মানে সরিষা দানা পরিমাণে অহমিকা আছে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর অহমিকাটা কি? যদি আমরা সংজ্ঞার কথা বলি, সংজ্ঞায় এমনটা এসেছে যে যারা হচ্ছে সত্যকে অস্বীকার করে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তো যা সত্য, যা আমার পরিবর্তন করার মতো, আমি শোনার পরেও এটা করতে পারছি না, আমি অস্বীকার করছি, দ্যাট মিনস আমি অহমিকার মধ্যে রয়েছি। মহান আল্লাহ যেন আমাদেরকে এই সঠিক জিনিসটি বোঝার তৌফিক দান করেন। ওয়েল, ছোট্ট কথা থেকে অনেক লম্বা চলে গিয়েছিলাম কথায়, বাট কথাটি আমার মনে হয় প্রত্যেকের মনে রাখা উচিত, এই জন্যই আমি বললাম। আসো, বই পড়ার মাধ্যমে একজন মানুষের ভেতরে বিবেক জাগ্রত হয়। সো বিবেক কনসাইন্স
ইজ অ্যাওয়েকেন্ড মানে জাগ্রত হয় ইন আ পারসন একজন ব্যক্তির ভিতরে থ্রু রিডিং বুকস বই পড়ার মাধ্যমে। লেটস ক্রিয়েট ভ্যারিয়েশন। চলো আমরা একটু ভ্যারিয়েশন ক্রিয়েট করি। কনসাইন্স মানে হচ্ছে বিবেক। কনসাইন্সকে আমরা কি বলতে পারি? আমরা হয়তো বা মোরাল সেন্সও বলতে পারি, মোরাল সেন্সও বলতে পারি। ইনার কনসাইন্স বলতে পারি, কনসাইন্স বলতে পারি। তাহলে মোটামুটি আমরা মোরাল সায়েন্স বলতে পারি, ইনার কনসাইন্স বলতে পারি। ইজ অ্যাওয়েকেন্ড এটা হচ্ছে জাগ্রত হয়। এখন জাগ্রত হওয়ার ক্ষেত্রে আমরা আরো কিছু বলতে পারি, যেমন ধরো অ্যারোস্ড বলতে পারি, AROUSED অ্যারোস্ড বলতে পারি। আচ্ছা, আই বেশি হয়েছে, যেহেতু এটা পাস্ট পার্টিসিপল আমাকে প্যাসিভ হয় যে একই রকম রাখতে হবে। তারপরে হচ্ছে জাগ্রত অথবা নাড়া দেওয়ার কথা বলতে পারি, স্টিরড। এর আগে এই শব্দটা তোমরা দেখেছো, স্টির। এই ভার্বের পাস্ট পার্টিসিপল সেম ফরম্যাটে আমরা রাখলাম, রাইট? সো আমরা আরো দুইটি শব্দ দিলাম, চাইলে আরো অনেক শব্দ তোমরা ব্যবহার করতে পারো। ইন আ পারসন একজন ব্যক্তির ভেতরে, থ্রু রিডিং বুকস বই পড়ার মাধ্যমে। তো একজন ব্যক্তির মধ্যে আমরা ইন আ পারসন আরো কি কি ব্যবহার করতে পারি একটু ট্রাই করি। এর আগে যেমন ওয়ান ইন্ডিভিজুয়াল শিখিয়েছিলাম, এখানে বলো ইন অ্যান ইন্ডিভিজুয়াল, INDVIDUAL ইন্ডিভিজুয়াল, অথবা ইন ওয়ান একজন ব্যক্তির মাঝে, তুমি এভাবে ব্যবহার করতে পারো। তাহলে এখানে আমরা দুইটা ব্যবহার করলাম, ইন অ্যান ইন্ডিভিজুয়াল, ইন অ্যান ওয়ান একজন ব্যক্তির মাঝে জাগ্রত করে, নাড়া দেয় থ্রু রিডিং বুকস বই পড়ার মাধ্যমে। এই থ্রুর পরিবর্তে আমি চাইলে এখানে বাই দিতে পারি, আমি হচ্ছে বাই মিনস অফ দিতে পারি, যেটা শুরুতে দেখিয়েছিলাম, বাই মিনস অফ। হ্যাঁ, কত কিছু ব্যবহার করতে পারছি এবং কত আত্মবিশ্বাসের সঙ্গে। রিডিং বুকস বই পড়ার মাধ্যমে, এরপরে কি দা হচ্ছে বুক রিডিং, আমরা এটাও দিতে পারি, রিডিং বুকস অথবা বুক রিডিং ইত্যাদি। তো এই যে ভ্যারিয়েশন ক্রিয়েট হলো, আলহামদুলিল্লাহ আমি জানি তোমরাও পারবে এবং ভেতরে একটু একটু আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। তোমাদের কাদের ভেতরে একটু একটু করে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে এবং বুঝে গেছো যে একটা প্যাসেজ ট্রান্সলেশন, একটা বই নিয়ে এভাবে প্র্যাকটিস করতে হয়, ভেতরে ছন্দ তৈরি হয়েছে এবং এভাবে প্র্যাকটিস করতে বসলেই মনে হয়ে যাচ্ছে যে এগুলো জায়গাতে আমি টাচ করব, এগুলো খেয়াল করব। একটু কমেন্টে জানাও। ওকে, সো এরপরে আমরা আর একটা বাক্য দেখব, লাস্ট বাক্য, কি সেন্টেন্স 8, কি সেন্টেন্স 8, এবং এটি হলো আমাদের লাস্ট সেন্টেন্স। এরপরে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বই থেকে পড়তে হয় এবং একটা চমৎকার সাপোর্টিং নোট আমি তোমাদের দিয়ে দেবো। সেই সাপোর্টিং নোটে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমাদের আসলে এই ট্রান্সফর্মটা করতে হয়। এবং আমি আরেকটি কাজ করব, সেটি হলো যে আজকে যে স্লাইডটা আমি দিলাম, এই স্লাইডটা আমি তোমাদের সাপোর্টিং নোটে দিয়ে দেবো। হ্যাঁ, সেখানেই তোমরা ভ্যারিয়েশনটা পেয়ে যাবে। তাহলে মনে হয় যা লিখলাম সেটা তোমরা যদি আবার পরবর্তীতে দেখো তাহলে বেশি কাজে দেবে। সাপোর্টিং নোটে যদিও এর সঙ্গে আরও অ্যাডিশনাল কিছু ইনফরমেশন থাকবে, বাট আজকে স্লাইডটা আমি সাপোর্টিং নোটে দিয়ে দেবো, কেমন? আচ্ছা, 8 নাম্বার সেন্টেন্সটি হচ্ছে, তবে মনে রাখতে হবে জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাহিরে আরো অনেক বই পড়া উচিত, বই পড়া দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আচ্ছা, তবে মনে রাখতে হবে, বাট ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড, প্যাসিভ সেন্সে শুড বি কেপ্ট ইন মাইন্ড দ্যাট, মনে রাখতে হবে যে, এই যে কথাটা কিন্তু এখানে হাইড আছে, ইন অর্ডার টু ইনক্রিজ নলেজ, জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে, জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে many more books need to be read out of the specific textbook, টেক্সটবুকের বাইরেও আরো অনেক বই পড়তে হবে। লেটস ক্রিয়েট আ ভ্যারিয়েশন। তাহলে এই বাক্যটাকে আমরা জাস্ট এখান থেকে একটু নিয়ে আসি। আচ্ছা, বাট, বাট মানে কিন্তু, দেখো তবের জন্য বাট নেওয়া হয়েছে। এর আগেও তোমরা জেনেছো বাট মানে কিন্তু নয়, এর পরিবর্তে আরো অনেক অর্থ হতে পারে, বা বাট মানে শুধুই কিন্তু নয়, যেমন তবে হতে পারে, বরং হতে পারে, অনেক সময় অধিকন্তু হতে পারে, এছাড়াও হতে পারে, অনেক ধরনের অর্থ হতে পারে। আচ্ছা, এখানে বাটের পরিবর্তে আমরা আরো যেটা বসাতে পারি, অথবা আমি এটা লিখেছি, আমার কাছের ফ্রেন্ড হয়তোবা লিখে ফেলতে পারে হাউ এভার, বোথ আর কারেক্ট। বাটের খুব কাছাকাছি হচ্ছে হাউ এভার, এখানে অন্যগুলো খুব বেশি কাজে দেবে না। ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড, এটা মনে রাখা উচিত যে,
তো আমরা এখানে ইট শুড বি এর জায়গাতে আরো কিছু লাগাতে পারি। ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড, আমরা বলতে পারি ইট শুড বি রিমেম্বার্ড, বলতে পারি না? ইট শুড বি রিমেম্বার্ড, ইট শুড বি রিমেম্বার্ড, এটা মনে রাখা যেতে পারে। অথবা ইট শুড বি এর জায়গাতে আমি ইনডিফিনিট প্রোনাউন একটা ওয়ান ইউজ করতে পারি, ওয়ান শুড রিমেম্বার। প্যাসিভই করতে হবে এর কোনো মানে নেই, আমি এখানে অ্যাক্টিভ সেন্সে করতে পারি। তাহলে এই যে আত্মবিশ্বাস তৈরি হলো যে স্যার সর্বদাই কি প্যাসিভ হবে, না রে বাবা, আমি অ্যাক্টিভও করতে পারি। হ্যাঁ, এগুলোই তো তোমার ভিতরে আস্তে আস্তে কনফিডেন্স গ্রো করছে, তাই না? আচ্ছা, সো রিমেম্বার দ্যাট ইন অর্ডার টু ইনক্রিজ নলেজ, জ্ঞান বৃদ্ধির জন্য ইনক্রিজ নলেজ, তাহলে আমরা এখানে বলতে পারি টু ইনক্রিজ, টু ব্রডেন দিতে পারি, ব্রডেন, BROADN, ব্রডেন নলেজ, KNOWLEDG। হ্যাঁ, আর নলেজ বৃদ্ধির জন্য। অথবা বলতে পারি টু এক্সপান্ডও বলতে পারি, XPAND, টু এক্সপান্ড নলেজ, টু এক্সপান্ড নলেজ অথবা জ্ঞান বৃদ্ধির জন্য আমরা এটা বলতে পারি। অনেক অনেক শব্দ এখানে আসতে পারে। ম্যানি মোর বুকস, ম্যানি মোর বুকস বলতে পারি। আমি বলতে পারি ম্যানি, আমি বলতে পারি ম্যানি আদার বুকসও বলতে পারি, অন্যান্য বইও বলতে পারি। তার সাথে আমি হয়তো বলতে পারি আ লট মোর বুকস, এটা বলতে পারি আ লট মোর বুকস। ওকে, আমি দুইটা ফ্রেজ ইউজ করতে পারি, ম্যানি আদার বুকস অথবা আ লট অফ বুকস। ওই একই কথা, মোর বুকস মানেও যা, ম্যানি আদার বুকস বা আ লট মোর বুকস মানেও একই, খুবই কাছাকাছি অর্থ। নিড টু বি রেড, নিড টু বি রেড, তাকে অবশ্যই এটা পড়তে হবে। এখন আমি এটা নিড টু বি এর জায়গাতে আমি আরো কিছু মডেল ভার্ব ইউজ করতে পারি। নিড টু বি রিড আউট, তো সেখানে আমি বলতে পারি, আমি শুড ইউজ করতে পারি, খুব কাছাকাছি নিডের অর্থ দেয়। শুড বি রিড আউট, রিড আউট বলতে পারি। অথবা বলতে পারি হ্যাঁ, রিড আউট বলতে পারি, এইটা আমি সমর্থক নিতে পারি এখানে। আচ্ছা, অফ দ্য স্পেসিফিক টেক্সট বুক, এখন অফ বলতে পারি, এই অফের পরিবর্তে আমি অনেক বলতে পারি, মানে এটার বাইরে অনেক কিছু। সো অফ বলতে পারি, আউটসাইড বলতে পারি, আউটসাইড অথবা বিয়ন্ডও বলতে পারি। মনে রেখো, কোনো কিছুর পেছনে কল্পনায় আমরা আউটসাইড বা বিয়ন্ড ইউজ করতে পারি, ওই একই কথা দাঁড়াবে। হ্যাঁ, যে আমরা হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে, হ্যাঁ, ওই বাইরে অর্থে হচ্ছে আউটসাইড বা বিয়ন্ড ইউজ করতে পারি। দ্য স্পেসিফিক টেক্সট বুক, দ্য স্পেসিফিক টেক্সট বুক, এখন স্পেসিফিকের জন্য কি ব্যবহার করতে পারি? স্পেসিফিক মানে নির্দিষ্ট, এই নির্দিষ্ট একটা চমৎকার সমর্থক শব্দ ইউজ করতে পারি, প্রেসক্রাইবড, প্রেস, PRES, হ্যাঁ, প্রেসক্রাইব, প্রেসক্রাইবড টেক্সট বুক, অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সো দ্য স্পেসিফিক অর্থাৎ প্রেসক্রাইবড টেক্সট বুক। এখানে খুব বেশি অল্টারনেটিভ আমি আমার মাথায় আসছে না, হয়তো বা কোনো সময় আসতে পারে বা তুমি লিখতে পারো, বাট এই হচ্ছে ভ্যারিয়েশন। সাথে আরেকবার লাস্টে মনে করে দিই, এই আলোচনাটা আরো বেশি কার্যকর হবে যখন তুমি খাতায় এইভাবে লেখা শুরু করবে। বাট, যে বাটের পরিবর্তে আমি কি কি লিখলাম, ইজ ইকুয়াল টু দিয়ে আমি এখানে হাউ এভার লিখবো। ওকে, আচ্ছা, এরপর ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড। আচ্ছা, দেখি তো এটা পরিবর্তে কি কি লিখলাম। হ্যাঁ, খাতায় আবার নোট করব আমি, হ্যাঁ, যে এটা আমি করলাম। এত সহজ, ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো একটা বিশাল বিষয়কে তুমি নখদর্পণে নিয়ে আসবে, অথচ তুমি প্র্যাকটিস করবে না, তা কি করে হয়? সো অবশ্যই এভাবে করে প্রথমেই দেখিয়েছি, তুমি ধারাবাহিকভাবে এভাবে প্র্যাকটিসগুলো করবে, খাতায় একটু লিখবে। সাথে নিশ্চয়ই তোমাদের অনেকেরই জানতে বা দেখতে ইচ্ছে করছে যে এই বাক্যগুলো যেগুলো, সেগুলো যদি আরো ভেঙে ভেঙে ট্রান্সলেশন দেখতে পেতাম, তাহলে তো ভ্যারিয়েশনের পূর্বে আরো অনেক বেটার আইডিয়া পেতাম, রাইট? তো চলো আমরা ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা একটু খুলে ফেলি। বইটা আমি হাতে নিলাম এবং আমি বইটা একটু খুলছি। আমি একটু বইটা খুলছি এবং বইয়ের এটা পৃষ্ঠা হচ্ছে, তোমরাও একটু উল্টাও। হ্যাঁ, পেয়েছি, পৃষ্ঠা হচ্ছে 204। হ্যাঁ, 204 পৃষ্ঠা আমি একটু খুলে ফেললাম। হ্যাঁ, এই হচ্ছে 204 পৃষ্ঠা, চ্যাপ্টার 204 নয়, এটা চ্যাপ্টার 5 প্যাসেজ ট্রান্সলেশন। এবার 204 পৃষ্ঠায় চলে আসি আমরা।
এই তো হচ্ছে 204 পৃষ্ঠা পড়ার অভ্যাস। লক্ষ্য করে দেখো, আমি এগুলোই কিন্তু একটা একটা করে তোমাদের আমি ট্রান্সলেশন করে দেখালাম এবং সেগুলো আবার হচ্ছে তোমার ভ্যারিয়েশন নিয়ে এসে দেখালাম। হ্যাঁ, মানুষ সভ্য হয়েছে শিক্ষা লাভের মাধ্যমে, পিপল হ্যাভ বিকাম সিভিলাইজ থ্রু এডুকেশন, এগুলোকে আরও অনেকভাবে সিনোনিমাস ওয়ার্ড ফ্রেজ ইউজ করে করলাম প্রতিটা সেন্টেন্সই। এখন এইটার ক্ষেত্রে যেটা পূর্ণতা আসবে, বইটা খোলার পর 204 পৃষ্ঠা আসবে, আসার পরে দেখো এবার ঠিক এটারই নিচে ভোকাবুলারি রয়েছে, চমৎকার করে ভোকাবুলারিগুলো আছে, যা যা দরকার সবই নেবে। এবার যে জিনিসটি খুব খুব দরকার সেটি হচ্ছে এটি, আমি বেশ করে এই জায়গাটার কথা বলবো যে দেখো, এই যে মানুষ সভ্য হয়েছে শিক্ষা লাভের মাধ্যমে, কত সুন্দর করে ট্রান্সলেশন এবং তার নিচে আবার স্ট্রাকচার, এগুলো পড়ছো তো? অবশ্যই পড়বে। এরপর ফ্র্যাগমেন্টারি ফর্ম ভেঙে ভেঙে দেওয়া হয়েছে কোনটুকুর ইংরেজি কি হবে। তথ্যকণিকাতে গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল ইনফরমেশন রয়েছে। এর সাথে ওই একই ক্যাটাগরির আরও কী ধরনের বাক্য হতে পারে আমি এক্সট্রা করে আরও 5টা বাক্য দিয়েছি, সেম প্যাটার্ন সেম ভার ব্যবহার করে, যাতে করে তোমার ভিতরে কোনো কনফিউশন না তৈরি হয়। এভাবে শুধুমাত্র একটি নয়, যতগুলো সেন্টেন্স আছে সবগুলো এভাবে দেওয়া হয়েছে। সুতরাং ক্লাসটি শেষ করেই তোমরা এইটা পড়বে টানা 10 বার, প্রথম থেকে শেষ পর্যন্ত 10 বার পড়বে। গত দিনের পড়াটা কারা কারা পড়েছো একটু কমেন্টে আমি দেখতে চাই। গত দিনে যে 4র্থ নাম্বারটা ছিল তোমরা কারা কারা পড়েছো একটু আমাকে জানাও। এইভাবে ইনশাআল্লাহ শেষ করবে 10 বার। বারবার বলি, আজও বলছি যে কখনো প্রেশার নিয়ে পড়ার দরকার নেই। তোমার কাজ হচ্ছে শুধু রিডিং পড়ে শেষ করে ফেলা। যেমন প্রথমে দেওয়া হোমওয়ার্কটা 20 বার পড়বে ওয়ার্ড লিস্ট, আর এই প্যাসেজ ট্রান্সলেশন যেটা দেখাচ্ছি এটা পড়বে 10 বার করে। এবং তোমরা নিজেরাও প্রমাণ, 10 বার যদি মনোযোগ দিয়ে পড়ো দেখবে অনেক জিনিস তুমি অটোমেটিক্যালি বুঝে গেছো। তোমার ভিতরে একটা মোহ মায়া কাজ করবে, তোমার ভিতরে অজানা বিষয়গুলো জানার যে একটা তীব্র বাসনা সেটা শুরু হবে, এবং যেগুলো বুঝতে পারোনি সেগুলো দেখবে আস্তে আস্তে বুঝতে শুরু করেছো। বাট নন স্টপ আমার দেওয়া কথাগুলো তোমাদের মেনে চলতে হবে। এই আগামী 20 দিনের জার্নিতে এটাই হচ্ছে সফল হবার মূল সূত্র। আমার কথাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না, ঠিক আছে? আর সব শেষে তোমাদেরকে দেখাবো, যেহেতু আজকে মোটামুটি আমরা প্যাসেজ ট্রান্সলেশন পড়ার প্যাটার্নটা দেখায় শেষ করলাম, এখন বই নিয়ে তোমরা এই অংশটা প্যাসেজ ট্রান্সলেশন 20টা আছে বইয়ে, তোমরা এগুলো পড়ে যাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এখন পর্যন্ত প্যাসেজ ট্রান্সলেশন পড়ার আমরা কত রকম পদ্ধতি দেখলাম, আমরা কত টাইপ দেখলাম, সেই টাইপগুলো এক নজরে একটু দেখে নিই আমরা। ওকে, শিরোনাম ট্রান্সলেশন শেখার ক্ষেত্রে চিরন্তন পদ্ধতি। তুমি যখনই কোনো বই থেকে ট্রান্সলেশন দেখবে সেগুলোকে ভেঙে ভেঙে এই 5টা টাইপে তুমি পড়বে। এবং লক্ষ্য করে দেখো, আমি 5টা লেকচারে কিন্তু এই 5 ধরনের টাইপ শিখিয়েছি। আমি একটাই শিখিয়েছিলাম একটা ছোট সেন্টেন্সকে বড় করতে হলে যে 5টি ফ্রেজের সহযোগিতা নিতে হয়, নিশ্চয়ই মনে আছে তোমাদের। টাইপ 2 মানে তার পরের ক্লাসে শিখিয়েছিলাম ট্রান্সলেশন টু ক্রিয়েশন, অনুশীলন যেভাবে তোমাকে দক্ষ করবে মনে করে দেখো একটু। এরপর শিখিয়েছি টাইপ 3তে ব্রেক অ্যান্ড বিল্ড মেথড, বাক্য বিভক্ত করে নতুন বাক্যের সূচনা। টাইপ 4 পরের ক্লাসে দেখিয়েছিলাম টেন্স অ্যান্ড মিনিংফুল নেগেটিভ, ওই যে মানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে নায়ের যে সৌন্দর্য, রাইট? খুবই চমৎকার এই বিষয়টা, যা তোমার লেখাকে করবে অনেক বেশি গ্রহণযোগ্য। আর আজকে শেষ করলাম ওয়ান সেন্টেন্স ইন ম্যানি ওয়েজ, লেখার মাঝে বৈচিত্র্যতা। আশা করি এই 5টি পদ্ধতি তোমরা সর্বক্ষেত্রেই যে কোনো ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবে, তাহলে এটা এনাফ হয়ে যাবে। সেটা আমার বই বলি বা অন্য কোনো বিখ্যাত আরও ভালো কোনো লেখকের বই বলি বা জীবনের যে কোনো একটা পর্যায়ে, আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার পাসওয়ার্ড বলে দিচ্ছি, আমি তোমাদেরকে কি তথা চাবি দিয়ে দিচ্ছি। এরপর তুমি যে কোনো ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জায়গায় ভালো পারফরমেন্স করবে, আর তোমাকে অসহায় বোধ করতে হবে না। ফ্রি হ্যান্ড রাইটিংটা কি, কোথা থেকে শুরু করব, এগুলো নিয়ে তোমাকে আর ভয় পেতে হবে না, ঠিক আছে? পুরো আয়োজনটি তোমাদের কেমন লেগেছে, এনজয় করেছো কিনা একটু কমেন্টে জানাও। আশা করছি তোমরা এনজয় করেছো, আলহামদুলিল্লাহ। স্বপ্ন পূরণের এই পথে যারা লেগে আছো, আমি বিশ্বাস করি আর কিছুটা দিন, এরপর তোমরা তোমাদের নিজেদের ব্যাপারেই তোমরা বলবে যে তোমরা কতটা আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী হয়েছ। ইনশাআল্লাহ আগামী দিন আমরা নতুন মেথড, নতুন পদ্ধতি শুরু করব। সাথে এটাও জানিয়ে রাখি যে
যেহেতু 5টা টাইপ আমি পড়িয়ে ফেললাম, এরপরে তোমাদের কাজ স্টেপ বাই স্টেপ এখন শুধু এইভাবে করে প্র্যাকটিস চালিয়ে যাবে। কেমন? আগামী দিন একটু ওয়েট করো, দেখো কি পেতে চলেছ, কোন বিষয়টা নিয়ে আমি কথা বলি। 20 দিনের এই জার্নিতে প্রচুর প্রচুর ভ্যারিয়েশন থাকবে, প্রচুর কিছু থাকবে, এই সব কিছুর সমন্বয় তৈরি হবে দারুণ কিছু। মাশাআল্লাহ। কেউ কেউ বলছে এগুলো নিয়ে আর ভয় নেই স্যার। সুন্দর করে বুঝে নিয়েছ যে একটা বই এবং সেই বইয়ে থাকা টপিকগুলো ঠিক কিভাবে শেষ করতে হয়। একটু পরেই তোমাদের একটা সাপোর্টিং নোট আমি দিয়ে দেব, তোমাদের সাপোর্টিং নোট অপশানে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের আগামী দিনগুলো অনেক সুখময় হোক, অনেক সুন্দর হোক, এই প্রত্যাশায় শেষ করছি। আর অবশ্যই তোমাদের কমেন্টের দিকে নজর রেখে তোমরা কমেন্টে তোমাদের স্বতঃস্ফূর্ত অনুভূতি জানাতে পারো। ভালো থেকো সবাই, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।